সন্দীপ ঘোষের এই অ্যাক্টিভিটিস নিয়ে, এবং যে এখন জেলে আছে আশিস পান্ডে, ওর সাথে যে গ্রুপটা ছিল একদিন আমাকে ঘেরাও করে মার্ডার করার হুমকিও দিয়েছিল এবং আমাকে সুপার অফিস থেকে বের করে পর্যন্ত নিয়েছিল। আমি তখন বলেছিলাম আমাকে বন্দুক ঠেকালেও আমি তোদের কথা শুনবো না। দেখুন তিনটে পসিবিলিটি আমি বলেছি, আইদার এই ডাক্তাররা বা ওখানে যারা যারা ছিল তারা ইনভলভ এই কেসে ডিরেক্টলি, মানে অভয় যে জুনিয়র ডাক্তাররা যার সাথে ডিনার করেছিল, হ্যাঁ, না হলে ইনডিরেক্টলি ইনভলভ, অ্যাটলিস্ট নার্সিং স্টাফরা তো জানবে। এর আগে সীমা পাউজা ম্যাডামকে আমি যখন অভয়ের বাবা মা এবং আমি লাস্ট টাইম গেছিলাম তখন আমি তাকে একটা কথা বলেছিলাম যে অভয়ের যে সমস্ত বইপত্র যেগুলো আছে সেগুলো আমাদেরকে হ্যান্ড ওভার করুন। তো ম্যাডাম রিফিউজ করে। আমি বললাম ঠিক আছে, আপনি দেবেন না, ভালো কথা, আপনি ওর জেরক্স কপিটা দিন। তো জেরক্স কপি দিতেও অস্বীকার করলেন না। এই কপির ভিতরে কিছু এমন কিছু লুকিয়ে আছে। দেখুন আমি ধরুন এখন কোনো একটা জিনিস নিয়ে আমি যে ডক্টর হিসাবে বলছি, সেও ডক্টর ছিল, আমিও ডক্টর, তো সেখানে কিছু লুকিয়ে থাকতে পারে। এই একটা, আর একটা হচ্ছে সেটা টিউবারকুলোসিস ইউনিট, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস ইউনিটে ড্রাগের সাথে কোনো যোগ আছে কিনা, যোগসূত্র আছে কিনা, এইটা আমার একটা ডাউট আছে। এইগুলোর সাথে কোনো র্যাকেট জড়িত থাকলেও থাকতে পারে। সেই জন্যই হচ্ছে বড় চিন্তা যে হয়তো কিছু ইনফরমেশন ও জেনে গেছি, বা তাদের এই ঘটনা যদি বাইরে আসে, প্রকাশ্যে আসে, তাহলে হয়তো মমতা ব্যানার্জির সরকার পড়ে যাবে বা এমন কিছু হতে পারে, সেটা তাদের রিস্ক হতে পারে। সেই জন্যই আশা করি মেরে দিয়েছে। এবং প্রথমত যে 4 জন ডাক্তার যে স্টেটমেন্ট দিয়েছে সেই স্টেটমেন্ট বিশ্বাসযোগ্য নয়। আর নার্সিং স্টাফদের উইটনেস হিসাবে রাখাই হয়নি, কোনো সিকিউরিটি উইটনেস হিসাবে নেই, গ্রুপ ডি উইটনেস হিসাবে নেই। একটা নার্সিং স্টাফ যারা হচ্ছে মানে কি বলবো, সেটা হচ্ছে সবথেকে বড় পার্ট, তাদেরকেই উইটনেস হিসাবে রাখা হয়নি। এর থেকে খারাপ ইনভেস্টিগেশন কিছু হতে পারে না। আর যে সিসিটিভি ফুটেজের কথা আমি একটা জিনিস দেখাচ্ছি, সিসিটিভি ফুটেজের এতটা বাজে ইনভেস্টিগেশন কেন দেখুন। এই যে ইনভেস্টিগেশন দেখুন, সই করেছে কে? অনুপ দত্ত এএসআই, কলকাতা পুলিশ, ঠিক। অ্যাডিশনাল সীমা পাউজা অ্যাডিশনাল এসপি সিবিআই, জ্যোতিপূর্তি পিআই সিবিআই, আর মৃন্ময় দাস সিনিয়র ম্যানেজার ইন্ডিয়া ব্যাংক জোনাল অফিস কলকাতা সেন্ট্রাল। আমার প্রশ্ন হচ্ছে যে মৃন্ময় দাস কী করে বুঝবে যে এইটা অনুপ দত্ত না অন্য কেউ? আমি যদি ধরে নিই যে একজন নিউট্রাল, সঞ্জয় রায় না অন্য কেউ, মানে আপনি বললেন। হ্যাঁ, এইবার বাকি যেগুলো আছে দেখুন, এখানে সবগুলোই লিখেছে কুড নট বি আইডেন্টিফাইড। আপার গার্মেন্টস নেই, এটা আমি বারবার বলেছি। এই তারা কারা? সবচেয়ে বড় কথা, একটা হসপিটাল চত্বরে নগ্নভাবে এইভাবে লোক ঘুরে বেড়াচ্ছে, তারা কারা? আপার গার্মেন্টস, এগুলো সব তো যে লেখা, এটা কোর্টে প্রডিউস করেছে, এটার জন্যই তো বলছে হাস্যকর। কুড নট বি আইডেন্টিফাইড আছে। ব্ল্যাক মাস্ক জেনারেলি ইউজ হয় না আমাদের ওখানে, আইদার সার্জিক্যাল মাস্ক যেটা হচ্ছে ব্লু কালার, আর না হলে হচ্ছে হোয়াইট মাস্ক N95। মুভিং স্লোলি বাই প্রেসিং আপন হিজ ফিট। সিসিটিভি ক্যামেরার সামনে কেউ পা টিপে টিপে চলে, কে? যে ভয়ে থাকে সিসিটিভিটাকে এড়াবো, এই ব্যক্তিটা কে? এটা আমার লেখা নয়, সিবিআই যা জমা দিয়েছে তাই। দেখুন, ওয়ান মেল প্রমাণ হয় যে অভয়া ছিল। আগে তো আপনি থাকবেন, তারপরে তো আপনি বলবেন যে মার্ডারটা হয়েছে। একটা মেয়ে, তার যে রেপ অ্যান্ড মার্ডার হয়েছে যেটা বলা হচ্ছে, সেই রেপ অ্যান্ড মার্ডারে তার যথেষ্ট সে ফাইট করেছে, তার বডিতে অনেকগুলো ইনজুরি আছে, চোখ দিয়ে রক্ত পর্যন্ত বেরিয়েছে, অ্যান্টিমর্টেম ইনজুরি আছে প্রচুর। একটা এইটুকু ক্রাইম সিনের ওর যে জায়গায় বডিটা পাওয়া গেছে, বডিটাই হচ্ছে ওর ক্রাইম সিন। এটা হতে পারে কোনো দিন? এটা রেপ হলে একদম পুরো সাজানো গোছানো, এটা একদম পুরো বোঝা যাচ্ছে যে ওটাকে যেন মনে হচ্ছে ডাম্প করে। এই যে জায়গাটা ভাঙার ছবিগুলো দিয়েছে, এই যে ভেঙেছে, এই ভাঙার অর্ডারটা কার ভিত্তিতে হয়েছে? তখনকার হেলথ সেক্রেটারি বা এখনও আছে নারায়ণ স্বরূপ নিগম এবং সন্দীপ ঘোষ, আর ওই ডিপার্টমেন্টের যারা জুনিয়র ডাক্তার বা প্রফেসর যারা আছে সবাই সাইন করেছে। আচ্ছা, এটা কি কচি খোকা? একটা ক্রাইম সিন ভাঙার জন্য সব ডাক্তার মিলে সাইন করে দিল? কেউ কিছু বোঝে না। আমাদের 8 তলায় একটা ওটি কমপ্লেক্স আছে, বিভিন্ন ধরনের ওটি হয়। একটা খোঁজে 4 তলায় মার্ডার হয়েছে, 8 তলার একটা রুমে সিএফএসএল করতে পারবে না সিবিআই তদন্তকারী অফিসার সীমা পাউজার দ্বারা। পরে এই রুমটা বন্ধ হয়ে যায়, সো সন্ধ্যার পরে ওখানে গিয়ে কেউ ক্রাইম করলে কেউ ধরতে পারবে না। আচ্ছা, এটা হচ্ছে ফ্যাক্ট হচ্ছে আপনাদের মিডিয়া বিভিন্ন জায়গায় খোঁজখবর লাগাচ্ছিল, তারা নাকি এখন পাওয়া যাচ্ছে না। এখন তাহলে তারা যদি কিছু না করে থাকবে তাহলে পালাচ্ছে কেন? সিবিআইয়ের ইমিডিয়েট উচিত একদম এদেরকে কাস্টডিতে নেওয়া উচিত, কাস্টডিতে নিয়ে সমস্ত ফোন বাজেয়াপ্ত করা উচিত। মমতা ব্যানার্জিরও তাই করা উচিত, এবং এই আবেশ ব্যানার্জির ডিএনএ মিলিয়ে দেখা উচিত। ডিএনএ নিয়ে একটা জিনিস আমি আপনাকে বলে দিই। আরজিকর কাণ্ডের অভয়া, আমাদের বাংলার রাজনীতিতে আজকের দিনে এই অভয়া কাণ্ড একটা বিরাট বড় পরিবর্তনের জন্য দায়ী। হ্যাঁ, সরকারের পরিবর্তন তো ঘটে গেছে, এবং নিঃসন্দেহে কথা সত্যি যে এই পরিবর্তনের জন্য অবশ্যই দায়ী
অভয়ের হত্যা, অভয়ের খুন বা অভয়ের ধর্ষণ যাই বলুন না কেন। ক্ষমতা পরিবর্তনের পরেও কিন্তু আজকে মানুষের মধ্যে একটাই প্রশ্ন, কিভাবে অভয়ের মৃত্যু ঘটেছিল। আমরা জানি যে এই ঘটনার জন্য হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত হয়েছে, সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে, এখন সঞ্জয় রায় জেলে। কিন্তু তবুও মানুষের মনের যে প্রশ্ন যে অভয়াকে কারা মেরেছে, সেটা কিন্তু এখনও মানুষ বিশ্বাস করে না যে শুধুমাত্র সঞ্জয় রায় এই ঘটনার জন্য দায়ী। তার পাশাপাশি আরও কয়েকটা বিষয় এই মুহূর্তে আমাদের মধ্যে আরও বেশি চাঞ্চল্য তৈরি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়, অভয়ের রক্ত আবেশের জামায় লেগেছিল এমন একটা দাবি জানিয়েছেন অভয়ের বাবা এবং মা। স্বভাবতই সেই বিষয়টিকে কেন্দ্র করে মানুষের মধ্যে আরও ছাই চাপা আগুনের মতো প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে। আর কারা এই ঘটনায় যুক্ত ছিলেন, আর কারা ঘটনায় জড়িত ছিলেন। আমি এমন একজনের সঙ্গে কথা বলবো, সেই 2 বছর আগে এই অভয়ের মৃত্যুর রাতে যিনি ওই আরজিকর হাসপাতালের এমার্জেন্সিতে ডিউটিরত অবস্থায় ছিলেন, ডক্টর তাপস প্রামাণিক রয়েছেন আমাদের সাথে। নমস্কার ডক্টর প্রামাণিক, ইমেজ বেঙ্গলে আপনাকে স্বাগত। ডক্টর প্রামাণিক, যেটা আপনার কাছে আমাদের সবার আগে প্রশ্ন, যে ইমার্জেন্সিতে ওই দিন আপনি ডিউটিতে ছিলেন এবং একইভাবে অভয়ার ডিউটি করছিলেন, এই যে পুরো ঘটনাটা যখন ঘটেছিল তখন কি পরিস্থিতিটা আপনি দেখেছিলেন প্রথমে? দেখুন, আমার হচ্ছে এমার্জেন্সি মানে গ্রাউন্ড ফ্লোরে, আর আমি প্রায় 3 থেকে 4 বছর বাদে ডিউটি করছি, কারণ তার আগে আমার 4টে অপারেশন হয়েছিল। সো আমার ওখানে অ্যাজ ইউজুয়াল ডিউটি নয়। তো যেহেতু ওখানে ডিউটি নয়, সেদিন ওখানে একজন ডক্টর অ্যাবসেন্ট থাকার জন্য আমাকে পাঠানো হয়েছিল। তো ওই রাতে কিছু বোঝা যায়নি, মানে আমি অন্তত বুঝতে পারিনি। আর পরের দিন সকালে আমি বেরিয়ে আসার পরে আমার পরের যিনি ডক্টর থাকেন, পলি সমাদ্দার ম্যাডাম, ওনার থেকে পরে আমি ইনফরমেশান আস্তে আস্তে পাই। মানে যদিও আমি ঘরে এসে আর কি একটা হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে। কখন বেরিয়ে এসেছিলেন আপনি? আমার ডিউটি শেষ হয় 8টায়, এবার সেটা অনেক দিন বাদে ডিউটি করেছি, তো ওই 9টা সাড়ে 9টা নাগাদ আমি বেরিয়ে এসেছিলাম। আড্ডা একটু অনেক দিন বাদে সবার সাথে দেখা, তো ডিউটি করে বেরিয়ে এসেছি। 9:30টার ভিতরে আমি ঘরে এসেছি। এরকম টাইমে আমি বোধহয় খবর পেয়েছি কটায়, 10টারও পরে, 10টা 11টা নাগাদ, সেই রকম টাইমে খবর পেয়ে, মানে হোয়াটসঅ্যাপ মারফত। তারপর আমি তো জানি যে এটা আমার এমার্জেন্সিতে ইনফরমেশান থাকবেই। তো আমি আমার ওই পরের যে হ্যান্ডওভার যাকে দিয়েছিলাম তাকেই ফোন করে আমি জানার চেষ্টা করি, এবং সেখান থেকেই ইনফরমেশান আমি জানি। ম্যাডাম আমাকে বললো যে তুমি চলে যাওয়ার পরেই বেসিক্যালি ওখানকার যে চেস ডিপার্টমেন্টের এইচওডি ছিল অরুণাভ দত্ত চৌধুরী, উনি নিজে এসে ওনাকে ডেকে নিয়ে যায় যে আমার ডিপার্টমেন্টের একজন পিজিটির এই অবস্থা, আপনি চলুন। তারপর থেকেই আস্তে আস্তে এবার দেখুন বিভিন্ন রকম সুইসাইডের থিওরি, মর্গে পাঠানো, তারপরে তো অনেক কিছু বেরিয়েছে। তো প্রবাবলি মানে আমি যত সময় ছিলাম তত সময় কিছু জানতে পারিনি। এবার এইটা নিয়ে একটা ডাউট সবার ভিতরেই আছে, বা আমাদের এমার্জেন্সির ভেতরেও আছে, যে আমি থাকাকালীন, কারণ বডি ডিসকভারি ওরা করেছে তার আগেই, কিছুই বোঝা কেন গেল না। আর দ্বিতীয়ত হচ্ছে ওই ক্রাইম সিনে বাইরের লোক পৌঁছে গেল, কেউ বর্ধমান যাচ্ছে সে এসে আরজি করে ঢুকে গেছে, কেউ পিএ সে পৌঁছে গেছে, অথচ আমি এমার্জেন্সিতে কিছু বুঝতে পারলাম না। তো দেখুন, আমার সাথে সন্দীপ ঘোষ বা তার এই স্টুডেন্টদের যে লবি ছিল, তাদের একটা বড়সড় সংঘাত ছিল। মানে হচ্ছে এই আমি প্রচণ্ড স্ট্রিক্টলি বিরোধী ছিলাম সন্দীপ ঘোষের এই অ্যাক্টিভিটিস নিয়ে, এবং যে এখন জেলে আছে আশিস পান্ডে, ওর সাথে যে গ্রুপটা ছিল, একদিন আমাকে ঘেরাও করে মার্ডার করার হুমকিও দিয়েছিল, এবং আমাকে সুপার অফিস থেকে বের করে পর্যন্ত নিয়েছিলাম। আমি তখন বলেছিলাম আমাকে বন্দুক ঠেকালেও আমি তোদের কথা শুনবো না। তো সেই অর্থে ওরা এটুকু জানতো যে আগে হয়তো আমি জেনে গেলে ব্যাপারটা আরও খারাপ জায়গায় যেতে পারে, কারণ এই ব্যাপারটা জানাজানি হয়ে যাবে আরও বেশি। কারণ ওরা এটাকে ধামাচাপা দিতে চেয়েছে, যেটা আলটিমেটলি ওদের হয়নি, এবং ওরা ফেইলিয়ার হয়েছে। তার একটা বড় কারণ হচ্ছে যে বডি ডিসকভারি হওয়ার পরে ওরা কেউ কাস্টোডিয়ান হতে চায়নি। ওরা প্রায় 12টা 50 নাগাদ টালা পুলিশ এসে টিকিট বের করে। হয়তো এটা ধামাচাপা অনেকটা দিয়ে দিতে পারতো, কিন্তু কম্পিউটারাইজ টিকিট তো বেরিয়েছে ওরকম 12:30 50 নাগাদ। তো তখন কি লিখবে? এখন তো লিখতে পারে না যে ব্রড ডেট 10টা 10 বা 9:30 বডি ডিসকভার হয়েছে সেই টাইম, এটা লেখা যায় না।
এই যে গ্যাপটা, এই গ্যাপে ওরা কী করছিল, এটা তো সব থেকে বড় প্রশ্ন। এবং আমি একাধিকবার তুলেছি যে 3 ঘন্টার গ্যাপ কেন, এই 3 ঘন্টা ধরে কী করতে চাইছিল, তখন তো স্টুডেন্ট জমা হয়নি। এবং এটা খুব মানে গ্যাদারিংটা কিন্তু ক্রিয়েট হয়নি, ক্রিয়েট হয়েছে অনেকটা দেরিতে। কিন্তু এই 12:50 ওরা হচ্ছে কেউ কাস্টোডিয়ান হতে চায়নি। পলি ম্যাডাম বারবার বলেছিল যে ওনার বাবা মাকে খবর দেওয়া হোক এবং আধার কার্ড আনতে হবে, একজনকে কাস্টোডিয়ান হয়ে ডিপার্টমেন্টের কেউ, তার প্রফেসর হতে পারে বা যে কেউ। তো ওরা কেউ রাজি হয়নি। আলটিমেটলি টালা পুলিশ তার কাস্টোডিয়ান হয়ে ওই ডেড বডিটাকে তারপরে কাগজপত্র করে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়। তো এই মতো অবস্থায় এখন দেখুন, তারপরে তো অনেক কিছু উঠে এসছে। পুলিশ এই কেসটা সিবিআইয়ের হাতে গেল, করাপশান কেসটা সিবিআইয়ের হাতে গেল। কিন্তু এই রেপ অ্যান্ড মার্ডার কেসে পরে আমরা যেটা আশা করেছিলাম সেই আশানুরূপ তদন্তটা হয়নি বেসিক্যালি। এই ঘটনার পর যখন বিভিন্ন সংবাদ মাধ্যম একাধিকবার প্রচার করেছে, জানা গেছে যে ওই দিনকে, ঘটনার যে রাতে, সেদিনকে একটি পার্টি চলছিল। এবং আমরা যদি ঘটনার যে রাত সেটাকে যদি আরও একবার একটু মানে মনে করি বা রিকল করি, তাহলে আমরা দেখব মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিনকে ঝাড়গ্রামে গিয়েছিলেন এবং রাত্রি 2টো অবধি তিনি বিনীত গোয়েল IPS তার সঙ্গে নাকি কথা বলেছিলেন। এই বিষয়গুলোর সাথে কোথাও কি কোনো যোগসূত্র উঠে আসছে? দেখুন, এই ঘটনাটা ঘটেছে পুরোপুরি রাজ্য প্রশাসনের মদতে। বাই দ্য টাইম এটাই কালীঘাট মানে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর ক্যামাক স্ট্রিটের নির্দেশে হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদের নির্দেশের বাইরে কিছু হয়নি। এবং সিবিআইকে বারবার আমরা বলেছি বা মিডিয়াতেও চিৎকার করে বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাস্টোডিতে নিতে হবে এবং তার যে ফোন ছিল সেই ফোনগুলো কাস্টোডিতে নিতে হবে, ইনক্লুডিং বিনীত গোয়েল, অভিষেক গুপ্তা এবং হচ্ছে আপনার ইন্দিরা মুখার্জি, যে 3 জন IPS অফিসার সাসপেন্ড হলেন। এদের সবার ফোন কাস্টোডিতে নিয়ে কনফিসকেট করে সেগুলো চেক করা উচিত, কার সাথে কি কথাবার্তা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সিবিআইয়ের যে আগের টিম নেতৃত্ব দিয়েছিল, যে ইনভেস্টিগেটিং অফিসার সীমা পাহুজা ম্যাডাম, তাদেরকেও বলা হয়েছিল এবং তাদের টিমের একজন অফিসারকে আমি ডিরেক্টলি বলেছিলাম যে আপনারা 3 জন IPS অফিসারকে কেন ডাকলেন না। তখন বলছে ডেকেছি, আর্জি করে বসে আমি জিজ্ঞাসা করেছিলাম। তো তখন আমি বললাম আপনারা ডেকেছেন, কবে ডাকলেন? তখন বলছে আমরা ডেকেছিলাম। আমি ডেকে কি আপনারা কফি খাওয়াচ্ছিলেন নাকি? আমরা কেউ জানতে পারলাম না। বলছে সব তো আপনারা জানতে পারবেন। আমি কেন জানতে পারবো না? মিডিয়ার যুগে মিডিয়া জানলো না, আমরা জানলাম না, তার মানে আপনি কফি খাওয়াতেই ডেকেছিলেন। প্লাস ইন্দিরা মুখার্জি একের পর এক মিথ্যে কথা বলে গেল। একটা ক্রাইম সিনে ওর দিব্য দৃষ্টির মাধ্যমেও বুঝে গেল 40 ফুটের ভিতর ক্রাইম হয়েছে। তাহলে এই ধরনের, তারপরে ক্রাইম সিনে অভিজ্ঞদের মতো একজন SSKMে যে পড়ুয়া, তাকে এখানে বলা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। সেই জায়গায় দাঁড়িয়েই তো ইন্দিরা মুখার্জির সাসপেন্ড হওয়া উচিত, ওকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া উচিত। এই ধরনের অফিসার যাদের মিনিমাম বোধশক্তি নাই, সে হচ্ছে বা মানে এইরকম ধরনের একটা ক্রাইমকে ডেসক্রাইব করছে অভিজ্ঞদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। তো চাকরি থেকে তো সাসপেন্ড করেছে, আমরা চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া উচিত এবং IPS হওয়ার অযোগ্য। আজকে এই সরকার এসে তাকে সাসপেন্ড করলো, সিবিআই কিন্তু তাকে কিছু করেনি। এইটাই হচ্ছে সবথেকে বড় জিনিস, এই জায়গাগুলো কিচ্ছু করেনি। হ্যাঁ, আমি ওই জায়গাগুলোর দিকে আরও একবার আপনাকে আলোকপাত করতে বলবো, মানে যেগুলোকে আপনারা তুলে ধরতে চেয়েছিলেন কিন্তু সেগুলো কোনোটাই সামনে আনা হয়নি। তো যদি আবারও ওই দিনকে ফিরে যায়, যে ওই ঘটনার রাতের যে পার্টি হচ্ছে, সেই পার্টি কি এরকমভাবে আরজিকর হাসপাতালে প্রায় হতো? দেখুন, এই ব্যাপারটা আমার পক্ষেও বলাটা ডিফিকাল্ট, কারণ আমি সেই সময়টা বেশিরভাগ টাইম ছুটিতে ছিলাম আমার অপারেশনের কারণে, হেলথ ইস্যুর জন্য। সন্দীপ ঘোষের আমলে এমন কিছু নেই যে হয়নি। দেখুন, এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, তৃণমূলের যে সিন্ডিকেট, আপনি সুরুচি সংঘর জায়গায় এখন কুরুচি হয়ে গেছে, সেখানে বেড পাচ্ছেন, সেখানে আপনি কন্ডোম পাচ্ছেন। সুরেন্দ্রনাথ কলেজ একই অবস্থা। তো সন্দীপ ঘোষও তাই ছিল। সন্দীপ ঘোষের তো মেল ফিমেল থার্ড জেন্ডার কোনো কিছুতেই বাড়তো না। তো সে আমাদের এখানে যতগুলো জায়গা আছে সেই জায়গায় যদি এই সমস্ত করে হাই সিকিউরিটি নিয়ে করবো, তো সিকিউরিটি নিয়ে ঘুরতো, ওর আশেপাশে তো যাওয়াও যেত না। তো তার পক্ষে এগুলো কোনো অসম্ভব কিছু না। আর এই যেটা ধরা পড়েছে আশিস পান্ডে হাউসটা, ওটা তো একদম মানে পিওর গাঁজাখোর ছিল। ওদের দেখলেই ওর যে গ্রুপটা ছিল, তো নেশা করতো, ওদের নেশা করার আড্ডা। আর এখানে আর একটা হোস্টেল ছিল, আমি নাম বলছি, এই ইন্দিরা মাতৃসদন, যে হোস্টেলের সুপারিনটেন্ডেন্ট চার্জে পরে আমাকে রাখা হয়েছে। আমি যখন প্রথম আমাকে দায়িত্ব দিল, আমি প্রথমে ওখানে গিয়ে দেখি আরজি করের অ্যানেক্স হসপিটাল, সেখানে আমি গিয়ে দেখি 20 থেকে 30টা আর কি বেড আছে। সেখানে বেডে কোনো স্টুডেন্ট নেই, কিছু বইপত্র পড়ে আছে, যেন মনে হলো যে ওখান থেকে সবাই পালিয়ে গেছে। ওইটা ছিল মেন ঘাঁটি, যত রকমের অপকর্ম ওখানে করতো। আমি প্রথম দিনই ওখানে গিয়ে দেখি এরকম অবস্থা।
এবং সেই ছবিগুলোও আছে আমার কাছে যে তা এই কি কি অবস্থায় দেখেছিলে? পেয়েছিলেন। সে মানে কিছু বই পড়ে আছে, বেড পড়ে আছে, নেশাদ্রব্য পড়ে আছে, মানে ওই জায়গাটাই ছিল মেনলি হচ্ছে এই মানে সন্দীপ ঘোষ একটা গুন্ডা বাহিনী তৈরি করেছিল। এই গুন্ডা বাহিনীর নেতৃত্ব দিতে হচ্ছে আশিস পান্ডে, টিএমসিপির প্রেসিডেন্ট, অভিষেক সেন, টিএমসিপির জেনারেল সেক্রেটারি, ওর আন্ডারে আরও জুনিয়র ছিল। এই 20-25টা ছেলে হচ্ছে স্পেশাল প্রিভিলেজ পেত ওই হোস্টেলটাকে ঘাঁটি করতো এবং সারা রাত এই আরজি করে দাপিয়ে বেড়াতো, বিভিন্ন জায়গা থেকে তোলাবাজি করতো, বিভিন্ন স্টুডেন্টদের থেকে টাকা তুলতো ভয় দেখিয়ে, এবং একে ট্রান্সফার, ওকে ট্রান্সফার, একে পরীক্ষায় ফেল করানো, ওকে পরীক্ষায় ফেল করানো, এই কাজগুলোই হচ্ছে ওদের কাজ ছিল এবং সোর্স অফ ইনকাম ছিল, এইটা করে বেড়াতো। এবং আমি যখন ওখানে যখন এই পালা বদল হলো, মানে আশিস পান্ডে জেলে গেল, তারপরে প্রিন্সিপাল চেঞ্জ হলো, নতুন প্রিন্সিপাল স্যার এলেন, তারপর আমাকে যখন দায়িত্ব দেওয়া হলো, আমি প্রথম দিন গিয়েই দেখি আর এই অবস্থা, মানে হস্টেলগুলোর মানে সব পালিয়েছে আর কি। মানে সেখানে আর সেই ঘাঁটিতে লোকজন নেই, কিছু বই পড়ে আছে, আর ওই নেশাদ্রব্য বাকি যে সমস্ত যেগুলো পাওয়া যায় সেগুলো ওখানে পড়ে আছে, সেগুলো পরে সেই হস্টেল বন্ধ করতে হয় আর কি আলটিমেটলি। ডক্টর প্রণয়, আপনার কি মনে হয়, মানে অভয়া তো একজন ডক্টর ছিল, তিনি খুব সিনসিয়ার ডক্টর ছিলেন, তো তাকে খুন করার পিছনে কি কারণ কাজ করেছিল? মানে ওর সাথে তো কারোর ব্যক্তিগত শত্রুতা ছিল না। দেখুন, কারো ব্যক্তিগত শত্রুতা থাকলেও হসপিটালের ভিতরে কেউ মার্ডার হয়ে যাবে এবং রেপ হয়ে যাবে, এটা খুব মানে গুগল খুঁজলে ওয়ার্ল্ডের হিস্ট্রিতে কোথাও নেই। এই মার্ডারটা কেন হলো, গত 2 বছর ধরে সিবিআই যেটা বলেছে আমি তো এখনও বিশ্বাস করি না। আর একটা জিনিস হচ্ছে, হয়তো আমি বলি বলে আমাদের ফ্যাটার্নিটির কাছে আমি বেশ খারাপ আর কি, অনেকেই আমাকে পছন্দ করে না। প্রথমত হচ্ছে দেখুন, সে ডিউটিরত অবস্থায় ছিল, এমন নয় যে সে অফ ডিউটিতে ছিল, কিছু একটা কাণ্ড ঘটে গেছে। আরজি কর যে জায়গায় উপস্থিত ছিল তার সাথে 4 জন ডক্টর ছিল, জুনিয়র নার্সিং স্টাফ ছিল, সিকিউরিটি ছিল। দুর্ভাগ্যবশত তারা কেউ কিছু দেখেনি, মানে যেন মনে হচ্ছে সব নেশা করে ওখানে ঘুমিয়েছিল। ইয়ার কি হচ্ছে নাকি বলে, দেখুন তিনটে পসিবিলিটি আমি বলেছি, আইদার এই ডাক্তাররা বা ওখানে যারা যারা ছিল তারা ইনভলভ এই কেসে ডিরেক্টলি, মানে অভয় যে জুনিয়র ডাক্তাররা যার সাথে সে লাস্ট ডিনার করেছিল, হ্যাঁ, না হলে ইনডিরেক্টলি ইনভলভ, অন্য কেউ মার্ডার করেছে, ওরা দেখেছে বা হেল্প করেছে। আর থার্ড একটা প্রবাবিলিটি, ওখানে ক্রাইমটা হয়নি, তাই ওরা জানে না। এর বাইরে, তিনটের বাইরে কোনো পসিবিলিটি হওয়ার অন্তত আমি কোনো কিছু দেখছি না, যে জায়গায় বডিটা পাওয়া গেছে। যে অন্য মানে একটাই হতে পারে যে অন্য কোথাও, যদি অন্য কোথাও মার্ডার করেও ওখানে ডাম্পিং করা হয়, তাতেও সবাই বুঝতে পারবে, অ্যাটলিস্ট নার্সিং স্টাফরা তো জানবেই। হয় না কোনো দিন ওইরকম একটা ডিপার্টমেন্টের ভিতরে বাইরে থেকে কেউ আসলো, মার্ডার করে বেরিয়ে চলে গেল, এটা কোনো দিন হতে পারে না। আর মোটিভটা দেখুন, মোটিভটা স্টিল ক্লিয়ার নয়। আমার কাছে 2-3টে মোটিভ লেগেছে, যেগুলো আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা ঠিক কি ঠিক না। আমি সিবিআইকেও এই ব্যাপারে, এর আগে সীমা পাউজা ম্যাডামকে আমি যখন অভয়ের বাবা মা এবং আমি লাস্ট টাইম গেছিলাম, তখন আমি তাকে একটা কথা বলেছিলাম যে অভয়ের যে সমস্ত বইপত্র যেগুলো আছে সেগুলো আমাদেরকে হ্যান্ড ওভার করুন। তো ম্যাডাম রিফিউজ করে। আমি বললাম ঠিক আছে, আপনি দেবেন না, ভালো কথা, আপনি ওর জেরক্স কপিটা দিন। তো জেরক্স কপি দিতেও অস্বীকার করলো। বলে জেরক্সে অসুবিধা কোথায়? না, তদন্ত চলছে। তদন্ত করুন, আপনাকে তদন্ত করতে তো বারণ করছি না, আপনি জেরক্স কপি কেন দেবেন না? এই কপির ভিতরে কিছু এমন কিছু লুকিয়ে আছে। দেখুন, আমি ধরুন এখন কোনো একটা জিনিস নিয়ে, আমি যে ডক্টর হিসাবে বলছি, সেও ডক্টর ছিল, আমিও ডক্টর। আমাদের কাছে যদি কোনো পেশেন্ট বা কোনো কিছু নিয়ে আমি ভাবছি, আমি ধরুন কোনো পেশেন্ট রিলেটেড কিছু একটা হসপিটালে ইস্যু হলো, তো সেগুলো নিয়ে আমরা স্বাভাবিকভাবে স্টাডি করব, ঘরে কোনো বই থাকবে সেখানে লেখালেখি করব, বা যদি কোনো কিছু ঘটে, আমার যেমন ডায়েরিতে লেখা থাকে, তো তারও তো স্টাডি মেটেরিয়ালে কিছু না কিছু লেখা থাকবে, সেখানে কিছু না কিছু ক্লু তো পাওয়া যাবে। তার থিসিস নিয়ে বিভিন্ন তথ্য উঠে এসেছে, কন্ট্রোভার্সি উঠে এসছে, তো সেখানে কিছু লুকিয়ে থাকতে পারে। এই একটা, আর একটা হচ্ছে সেটা টিউবারক্লোসিস ইউনিট, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারক্লোসিস ইউনিটে ড্রাগের সাথে কোনো যোগ আছে কিনা, যোগসূত্র আছে কিনা, এইটা আমার একটা ডাউট আছে। এখন এই ডাউটগুলো, সেই ব্যাপারটা একটু ক্লিয়ার করুন। দেখুন, ব্যাপারটা হচ্ছে টিবির যে ওষুধ, অ্যাকচুয়ালি চেস্ট ডিপার্টমেন্টে টিবির পেশেন্ট ভর্তি থাকে। আর আরেকটা হচ্ছে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারক্লোসিস ইউনিট আছে, যেটা হচ্ছে বিভিন্ন, মানে যেগুলো কনভেনশনাল ড্রাগ, যেগুলোতে আর কাজ হচ্ছে না, তখন অন্য আলাদা কিছু ড্রাগ আছে, সেই ড্রাগগুলো দেওয়া হয়। এবার এই ড্রাগগুলো বাইরে থেকে আসে, এগুলোর সাথে কোনো র্যাকেট জড়িত থাকলেও থাকতে পারে। সেই জন্যই হচ্ছে বড় চিন্তা, যে হয়তো কিছু ইনফরমেশন ও জেনে গেছিলো, কিছু একটা সেখানে ভুলভালভাবে চলছিল, যেটা আমার কাছ থেকে আমি বেশ কিছু তথ্য জোগাড় করার, মানে বিভিন্ন, দেখুন, একটা ডিপার্টমেন্টে কোনো কিছু ঘটনা ঘটে গেলে কিছু কিছু নিউজ বাইরে বেরিয়ে যায়, কিন্তু এই ডিপার্টমেন্ট থেকে গত 2 বছরে কিছু বেরোয়নি। মানে সাইলেন্ট কেন? একটা সিঙ্গেল ওয়ার্ড তারা কোনো দিন সামনে এসে কেউ বললো না। এটা হতেই পারে না যে মারা গেছে কেউ কিছু জানে না। তো যেটুকু বের করতে পেরেছে তাতে
ডিপার্টমেন্টে এমন কিছু চলছিল যে জিনিসটা ঠিক চলছিল না, এবং সেটাই হয়তো প্রোটেস্ট করতে গেছিলো বা সেটাই জেনে গেছিলো, এবং যারা যারা সেই র্যাকেট বা চক্রটা চালাচ্ছিল তারা তখন দেখেছে যে তাদের হয়তো ক্ষতি হয়ে যেতে পারে, বা তাদের এই ঘটনা যদি বাইরে আসে, প্রকাশ্যে আসে, তাহলে হয়তো মমতা ব্যানার্জি সরকার পড়ে যাবে বা এমন কিছু হতে পারে, সেটা তাদের রিস্ক হতে পারে, সেই জন্যই আশা করি মেরে দিয়েছে। এর বাইরে আর কোনো কারণটা আমি অন্তত পাচ্ছি না। আর সঞ্জয় রায়ের যে যুক্তিটা দেখি যে সে অ্যাব্রাপ্টলি, দেখুন কেউ দিব্য দৃষ্টিতে বাইরে থেকে গেল, গিয়ে ওখানে মার্ডার করে চলে আসবে, এটা হয় না। আমি যদি চেস ডিপার্টমেন্টকে ধরুন বা দিকে, সঞ্জয় রায়ের কাজ কী ছিল, তার বস অনুপ দত্ত তাকে পাঠিয়েছিল যে পেশেন্টের ওয়েলফেয়ারের জন্য দেখাশোনা করবে। এই দিকটা যদি আমি বা দিকটা ধরি, ওয়ার্ড, মেল ওয়ার্ড, ফিমেল ওয়ার্ড আছে, এই দিকটা হচ্ছে আমার ধরুন নার্সিং স্টেশন, ডান দিকে এরকম সোজা গিয়ে এরকমভাবে হচ্ছে ওয়ার্ড। তো ও যখন সোজা আসবে তো বা দিকে যাবে, এদিকে কি নার্সিং স্টেশন পেরিয়ে, নার্সিং স্টেশনে লোক ছিল, এদিকে ক্রস করে এদিকে কেন গেল? যে যাওয়ার তো কোনো প্রশ্ন নেই। কোন দিব্য দৃষ্টিতে গিয়ে দেখলো যে ওই জায়গায়, যেখানে পুরো মানুষ তো বোঝে যে আমি সাইলেন্ট জোনে যাচ্ছি, ওটা সাইলেন্ট জোন, আর পেশেন্ট, এখানে পেশেন্ট আছে মানে সেই জোনটা তো অতটা সাইলেন্ট থাকে না, দেখতেই পাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সঞ্জয় রায় গেল কী করে? কারো ডিরেকশানে গেছে, হতে পারে, হাই চান্স। তো কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয় যে সঞ্জয় রায় একা করেছে। হ্যাঁ, ডেফিনেটলি সঞ্জয় রায় মানে ওয়ান অফ দি ক্রিমিনাল, কিন্তু বাকি আরও আছে। কিন্তু সঞ্জয় রায় তো যখন শেষ সময় যখন তাকে আদালত থেকে বের করা হয়েছিল, সাংবাদিকদেরকে তিনি বারবার বলছিলেন যে আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমাকে ফাঁসানো হয়েছে, এমন কথা তো সঞ্জয় রায় বলেছে। এবং তারপর আমরা যদি খুব ভালো করে ওই ফুটেজটা দেখি, পরবর্তীকালে যখন সঞ্জয় রায়কে আদালতে নিয়ে আসা হয়েছে, তার যে গাড়িটা একদম পুরো কাঁচ দিয়ে ঘিরে ফেলা যে গাড়ি, সেই গাড়িতে নিয়ে আসা হয়েছে। মানে কোথাও সঞ্জয় রায়কেও একটা মারাত্মকভাবে আড়াল করে দেওয়ার চেষ্টা। দেখুন, এরা হয়তো এই পুলিশ অফিসাররা যারা যারা ছিল, এই বিনীত গোয়েল, তারপরে এই মেন তো হচ্ছে কালপ্রিট বিনীত গোয়েল, তারা হয়তো বলেছে যে তোকে পরে ছাড়িয়ে নেব, এই সেই কারণের জন্যই হয়তো সে হয়তো কনফিডেন্স পেয়েছে। এমনিতেই তো ক্রিমিনাল ছিলই সঞ্জয় রায়, এমনিতেই তার প্রিভিয়াস হিস্ট্রি আছে, সে হয়তো কনফিডেন্স পেয়েছে, পুলিশ জগৎ তাকে এনশিওর করেছে কিছুদিন জেলে থাক, তারপরে তোকে আমরা ছাড়িয়ে নেবো, এই ঘটনা চাপা পড়ে গেলে, সেইভাবেই হয়তো বলেছে। সে তো স্বীকার করি না, তদন্তটাই তো ঠিকঠাক হয়নি। একদম। আপনার সাথে আরেকটা জায়গায় যাব, যে এই যে ঘটনার রাতে যাদের সঙ্গে অভয়া ডিনার করেছিল, এই যে জুনিয়র ডাক্তারদের কথা আপনি বললেন, এবং পাশে যে নার্সিং স্টেশনের কথা বললেন, মানে একটা সরকারি হাসপাতাল তো এতটা জনমানবহীন থাকে না, সবসময় তো সেখানে রোগীদের প্রেশার, রোগীর আত্মীয়দের প্রেশার থাকতেই থাকে। তো সেই জায়গা থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, মানে যারা অভয়ার ওই দিন ঘটনার রাতে অভয়ের সঙ্গে ডিনার করেছিল, বা নার্সদের কোনো জিজ্ঞাসাবাদ করা, বা তাদের যে সিসিটিভি ফুটেজ সেটা কালেক্ট করা, এটা কি এসেছে তদন্তের আওতায়? প্রথমত যে 4 জন ডাক্তার যে স্টেটমেন্ট দিয়েছে, সেই স্টেটমেন্ট বিশ্বাসযোগ্য নয়। আমাকে হয়তো এই নিয়ে অনেক ক্রিটিসাইজ করতে পারে, বাট আমি ক্লিয়ারলি বলছি যে জুনিয়র, আমি তাদের নামগুলো আমি অফিসিয়াল কারণে নিতে চাইছি না। যে 4 জন ছিল তার নাম আমি জানি, তারা এখন এখানেই আছেন, আর তারা এখন কে কোথায় আছে আমি এক্স্যাক্টলি জানি না। ডিপার্টমেন্টে থাকলেও থাকতে পারে, অন্য ডিপার্টমেন্টে থাকতে পারে, তাদের স্টেটমেন্ট গ্রহণযোগ্য নয়, এটুকু আমি বলতে পারি। আর নার্সিং স্টাফদের উইটনেস হিসাবে রাখাই হয়নি, কোনো সিকিউরিটি উইটনেস হিসাবে নেই, গ্রুপ ডি উইটনেস হিসাবে নেই। একটা নার্সিং স্টাফ যারা হচ্ছে মানে কি বলবো, সেটা হচ্ছে সব থেকে বড়ো পার্ট, তাদেরকেই উইটনেস হিসাবে রাখা হয়নি। এর থেকে খারাপ ইনভেস্টিগেশন কিছু হতে পারে না। আর যে সিসিটিভি ফুটেজের কথা আমি একটা জিনিস দেখাচ্ছি, সিসিটিভি ফুটেজের রিপোর্ট দেখাচ্ছে এখানে, ভালো করে দেখুন সিসিটিভি ফুটেজ। এই হচ্ছে সিসিটিভি ফুটেজের কপি, এটা হচ্ছে এক্সিবিট D56, ঠিক আছে। সো যেটা সাবমিশন হয়েছিল, এই সাবমিশনের পেপারটা আমি পড়ছি, 2:35 থেকে এই সিসিটিভিটা মানে ওরা রেকর্ডটা সাবমিট করেছে 2:35 থেকে, রাত 2:35 মানে তো 9 তারিখ পড়ে গেছে, মানে 8 তারিখ মিডনাইট শেষ হয়, 9 তারিখ পড়লো, 9 তারিখ 2 থেকে, ঠিক। কিন্তু অভয় ডিউটিতে জয়েন করেছিল কটায় বলছি, এইবার 5:51 হচ্ছে 1 সেকেন্ডে ফুটেজ শেষ করেছে, মানে এইটুকু ফুটেজ আদালতে সাবমিশন হয়েছে। সাবমিশনে কি হয়েছে দেখুন, প্রায় এখানে 68টা মতো মুভমেন্ট সম্ভবত। এখানে শুধুমাত্র 2টো জায়গায় সিবিআই সঞ্জয় রায়কে যেতে দেখেছে, আসতে দেখেছে, আসতে দেখেছে, 28 মিনিটের একটা গ্যাপ। কিন্তু কে আইডেন্টিফাই করেছে? কলকাতা পুলিশের অনুপ দত্ত, ওরই বস। আর এতে সই করেছে কে? সবথেকে মানে এই ইনভেস্টিগেশন এতটা বাজে ইনভেস্টিগেশন কেন দেখুন, এই যে ইনভেস্টিগেশন দেখুন, সই করেছে কে? অনুপ দত্ত এএসআই, কলকাতা পুলিশ, ঠিক। অ্যাডিশনাল সীমা পাউজা, অ্যাডিশনাল এসপি সিবিআই,
জ্যোতিপূর্তি পিআই সিবিআই, আর মৃন্ময় দাস সিনিয়র ম্যানেজার ইন্ডিয়া ব্যাংক জোনাল অফিস কলকাতা সেন্ট্রাল। আমার প্রশ্ন হচ্ছে যে মৃন্ময় দাস কী করে বুঝবে যে এইটা অনুপ দত্ত না অন্য কেউ? আমি যদি ধরে নিই যে একজন নিউট্রাল, সঞ্জয় রায় না অন্য কেউ, মানে অন্য যেটা কেউ, আপনি বললেন। হ্যাঁ। এইবার বাকি যেগুলো আছে দেখুন, এখানে সবগুলোই লিখেছে কুড নট বি আইডেন্টিফাইড। আচ্ছা, এইটাকে আইডেন্টিফাই করা খুব অসম্ভব ব্যাপার। আর প্রথমত হচ্ছে যে এইটা আইডেন্টিফাই করতে পারে কি? আরজি করের ওই ডিপার্টমেন্টে ডাক্তার, নার্সিং স্টাফ, তাদের কাউকে দিয়ে আইডেন্টিফাই করায়নি। আমি এই প্রশ্নটাই সিবিআইকে বারবার জিজ্ঞাসা করেছি যে আপনার বলছেন আমরা করেছি, আপনি করেছেন তাহলে কী পেয়েছেন আপনি বলুন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে অভয় যে সেমিনার রুমে ছিল তার প্রমাণ কোথায়, এটাও আমি জিজ্ঞাসা করেছি। বলছে আমরা দেখেছি। আমি সেই ফুটেজ কোথায়? আপনি ফুটেজ সাবমিশন করুন। আপনি ফুটেজ সাবমিশন না করে আগে তো মেয়েটাকে ওই ঘরে থাকতে হবে। অ্যাবসলিউটলি। ওখানে বডি পাওয়া গেছে মানে আপনি ধরেন যে, আমি এটাও বসতে জিজ্ঞেস করলাম, এটাও তো হতে পারে যে বডি অন্য কোথাও মেরে দিয়ে ওখানে ডাম্পিং করা হয়েছে। তাহলে আপনি কী করে এনশিওর হচ্ছেন যে অভয় ওখানে ছিল? এইটার তো কোনো উত্তর নেই। একটা প্রশ্ন আমাদের আপনার কাছে আসছে, মানে আপনি যেহেতু এটা আমায় দেখালেন যে 2:35 সেকেন্ড, এই 26 সেকেন্ডের আগে যদি কোনো ঘটনা ঘটে যায়, কারণ তার আগেই তো ডিউটি চলছে। এক্স্যাক্টলি। ওর সকালে সম্ভবত আমাদের যেটা শিফট হয় 8টা-9টার দিকে ধরুন আসে সকালবেলা, তারপরে ওয়ার্ডে গেছে, ওয়ার্ড থেকে আউটডোর করেছে, আউটডোর ধরুন ওই 9টায় শুরু হলো বা 10টায় শুরু হলো, সেটা শেষ হতে হতে 2টো হওয়ার কথা, কখনো কখনো পেশেন্ট ভিড় থাকলে 3টে বা 4টে। তারপরে সে হচ্ছে এমার্জেন্সি ডিউটি, মানে ওয়ার্ডে ডিউটি পড়বে, কখনো ওয়ার্ডে, কখনো অন্য জায়গায় রেফার দেখতে যেতে হতে পারে। তো তার যে সকাল থেকে, সিবিআইকে এই কথাটা বারবার বলেছি, তার সকাল থেকে মুভমেন্ট কী ছিল আগে আপনাকে তো এনশিওর করতে হবে যে অভয় ডিপার্টমেন্টে ছিল। তো সেই ডিপার্টমেন্টে তার ভিপি মনে হয় বলেছে যে 4 ঘন্টা সে ছিল না। তো 4 ঘন্টা কোথায় গেছিল? 4 ঘন্টা কোথায় গেছিল? যদি আরজিকর থেকে সে বেরিয়ে যায়, হতে পারে সে বেরিয়ে গেছে, বেরোলেও তো রাস্তায় কোন রোডে গেল, বা আরজিকরের শুধুমাত্র যে ও আউটডোর বিল্ডিংয়ে গেছে, এমার্জেন্সি বিল্ডিংয়ে এসছে, কোথায় কোথায় গেছে, তার পিছনে কেউ ফলো করছিল কিনা বা ওর পিছনে ছিল কিনা, এইটা তো আগে আইডেন্টিফাই করতে হতো। আর এই আইডেন্টিফিকেশান, এদের এই আইডেন্টিফিকেশন, অনুপ দত্তর আইডেন্টিফিকেশান তো মিথ্যে কথাও বলতে পারে। এই যে সঞ্জয় রায়, ওটা ও বলছে, মিথ্যেও তো বলতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটাকে কোন অ্যাসপেক্টে মানে হয়, অ্যাকসেপ্ট হয়, কোনো উইকনেস। তারপরে আরও একটা মজার বিষয় দেখুন, এতগুলো মুভমেন্ট হয়েছে, তার মানে ডিপার্টমেন্ট রানিং। তারপরে এখানে আরও কয়েকটা জায়গা আছে যেগুলো হচ্ছে খুব মানে ট্রিকি জায়গা। কিছু কিছু মুভমেন্ট যদি এখানে দেখতে পান, তাদের গায়ে কোনো পোশাক নেই, আপার গার্মেন্টস নেই। এই আপার গার্মেন্টস নেই কারা? এরা আপার গার্মেন্টস কার থাকবে না? এটা হসপিটাল, বা দিকে এবার বলতে পারে পেশেন্টের হতে পারে না, পেশেন্টের ওয়ার্ড বা দিকে, টয়লেট বাথরুম ভেতরে। তাহলে এই যে আপার গার্মেন্টসহীন তারা কোথায় গেল? এরা কারা? যেখানে একটা আপনি বলছেন রেপ হয়েছে, সেই জায়গায় আপার গার্মেন্টস নেই, সেই রকম জায়গায় আপনি তদন্তটা এরকম করবেন? একদম আপার গার্মেন্টস নেই, এটা আমি বারবার বলেছি। এই তারা কারা? সবচেয়ে বড় কথা, একটা হসপিটাল চত্বরে নগ্নভাবে এইভাবে লোক ঘুরে বেড়াচ্ছে, তারা কারা? আপার গার্মেন্টস, এগুলো সব তো যে লেখা, এরা এটা কোর্টে এবং জাজমেন্টও বেরিয়ে গেছে, কুড নট বি আইডেন্টিফাই। এই দেখুন ওয়ারিং, এই যে এখানে দেখুন ওয়ারিং নো ক্লথ ইন আপার পার্ট অফ দ্য বডি, এরকম অনেক জায়গা আছে। এরকম যদি ভালো করে রিপোর্টটা স্টাডি করা হয়, এরকম অনেক জায়গা আছে যাদের আপার ক্লথ নেই। মুখে মাস্ক পরা আছে, ব্ল্যাক মাস্ক। ব্ল্যাক মাস্ক জেনারেলি ইউজ হয় না আমাদের ওখানে, আইদার সার্জিক্যাল মাস্ক যেটা হচ্ছে ব্লু কালার, আর না হলে হচ্ছে হোয়াইট মাস্ক N95 যেটা কোভিড ইউজ করতাম। ব্ল্যাক মাস্ক এটা থাকে না, খালি গায়ে বেরোচ্ছে ওয়ারিং নো ক্লথ ইন আপার পার্ট অফ দ্য বডি। এরপরেও এগুলোকে লিখেছে কি কুড নট বি আইডেন্টিফাইড। এই করে এইটা জমা দিয়েছে এবং জমা দিয়েছে। তো এটাই হচ্ছে তদন্ত। এর থেকে তো লজ্জাজনক কিছু, মানে সব থেকে বাজে রকমের ইনভেস্টিগেশন করেছে এই সীমা পাউ জামাটা। এবার আমি যখন প্রশ্ন করলাম, বলছে না আমরা ওটাকে এগুলো আমরা আইডেন্টিফাই করছি। আমরা আইডেন্টিফাই করেছেন, আপনার লিখতে অসুবিধা কোথায়? তখন বলছে না আমরা তো চাই সঞ্জয় রায়। হ্যাঁ, আপনি চাইছেন সঞ্জয় রায় দোষী, তাই সঞ্জয় রায়টা আপনি দেখিয়েছেন, বাকিগুলো আপনি করবেন না। এটাই হচ্ছে ফ্যাক্ট। মানে সঞ্জয় রায়কে দোষীর কাঠগড়ায় দাঁড় করানোর জন্য এই যে দুটো যে আইডেন্টিফিকেশন, আইডেন্টিফাইড অ্যাজ সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার অফ কেপি, আইডেন্টিফাইড অনুপ দত্তা। আচ্ছা, অনুপ দত্ত তো মিথ্যে কথা বলতে পারে, আমি কেন অনুপ দত্তের কথা বিশ্বাস করবো? যে একজন সাসপেক্ট, তার আইডেন্টিফিকেশন কোনোদিন মানে মানা হয়? মানে গোঁজা মিল দিয়ে কোনোভাবে মিলিয়ে দেওয়ার একটা মুভমেন্ট এখানে বলছি, মুভিং স্লোলি বাই প্রেসিং আপন হিজ ফিট। সিসিটিভি ক্যামেরার সামনে কেউ পা টিপে টিপে চলে, কে? যে ভয়ে থাকে সিসিটিভিটাকে এড়াবো,
এই ব্যক্তিটা কে। এটা আমার লেখা নয়, সিবিআই যা জমা দিয়েছে তাই। দেখুন, ওয়ান মেল পার্সন কামিং আউট, মেল পার্সন ফ্রম দ্য প্রিমাইসেস অ্যাট লেফট সাইড অফ দ্য ক্যামেরা গোয়িং টুয়ার্ডস রাইট সাইড অফ দ্য ক্যামেরা উইথাউট আপার গার্মেন্টস। একাধিক রিপোর্ট এই রয়েছে। এটা তো শুধু বললাম না 2.5 ঘন্টায়, বাকিটা দিক না। সন্দীপ ঘোষের কি মুভমেন্ট ছিল প্লাটিনাম জুবিলি বিল্ডিং, ওই দিন এমার্জেন্সি বিল্ডিংয়ে আর কোনো আনইউজুয়াল মুভমেন্ট ছিল কিনা, একটাও জমা দেয়নি। এই 2.5 ঘন্টার ভিতরে এত ভুলভাল রয়েছে। ডক্টর প্রামাণিক, আপনি আমাকে একটা কথা বলুন যে এই যে ডিউরেশন, এই ডিউরেশন নিয়ে প্রথমত প্রশ্ন উঠছে যে এই 2:35 26 সেকেন্ড এই সময়ের আগে যদি কোনো ঘটনা ঘটে যায় সেটা কিন্তু সিসিটিভি ফুটেজে এই যে সিসিটিভি ফুটেজও যেটা সাবমিশন করেছে, এখানে কি প্রমাণ হয় যে অভয়া ছিল? আগে তো আপনি থাকবেন, তারপরে তো আপনি বলবেন যে মার্ডারটা হয়েছে। আপনার তো থাকতে হবে। এই প্রশ্নটা আমি একবার নয় 100 বার করেছি। আগে তো আপনাকে আইডেন্টিফিকেশনে কোর্টে যখন জমা দিয়েছে, জমা তো দিতে হবে যে অভয়া ওই ঘরে সেমিনার রুমে ছিল বা ওই ডিপার্টমেন্টে এক্সিস্ট করছে। দেন আপনি বলতে পারেন ওখানে সঞ্জয় রায় গিয়ে মার্ডার করেছে বা রেপ করেছে বা যা খুশি করেছে। সেটার কোনো মানে লেখা কোথাও নেই। অভয় যে ছিল সেটাই নেই, জাজমেন্ট বেরিয়ে গেছে। এটাই হচ্ছে সবথেকে এই কেসের দুর্ভাগ্য। এবং আমি আরেকটা জিনিস বলছি, ওদেরই মানে এটা আমার করা নয়, সিএফএসএল রিপোর্ট, সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি রিপোর্ট, এটা এক্সিবিট D75 এক্সিবিট, ঠিক আছে? তো D75-এ কী বলছে, আমি লাস্ট কনক্লুশনটা বলছি, বেশি বলছি না। এই যে except the mattress located on the wooden edge, no biological stain could be detected around underneath the rest of the wooden stage portion, wooden table with blue. এবার ব্যাপারটা হচ্ছে যে একটা মেয়ে তার যে রেপ অ্যান্ড মার্ডার হয়েছে যেটা বলা হচ্ছে, সেই রেপ অ্যান্ড মার্ডারে তার যথেষ্ট সে ফাইট করেছে, তার বডিতে অনেকগুলো ইনজুরি আছে, চোখ দিয়ে রক্ত পর্যন্ত বেরিয়েছে, অ্যান্টিমর্টেম ইনজুরি আছে প্রচুর। একটা এইটুকু ক্রাইম সিনের ওর যে জায়গায় বডিটা পাওয়া গেছে, বডিটাই হচ্ছে ওর ক্রাইম সিন। এটা হতে পারে কোনো দিন? এটা রেপ হলে একদম পুরো সাজানো গোছানো, এটা একদম পুরো বোঝা যাচ্ছে যে ওটাকে যেন মনে হচ্ছে ডাম্প করেছে জাস্ট। এর বাইরে কোনো রকমভাবেই হতে পারে না। এবং ক্রাইম সিন ওই আইপিএস বলতেও আমার এখন বিয়ে লাগে, ইন্দিরা মুখার্জি, সে বলছে 40 ফুটের ভিতরে ক্রাইম হয়েছে, আমরা ওটাকে কর্ডন করেছি। 5 ফুটও ছিল না, যার ভিতরে এই বাকি ক্রিমিনালগুলো ওখানে ঢুকে বসেছিল ওই জায়গাটা। আর ও কী করে বুঝলো যে ওই 40 ফুটের ভিতর ক্রাইম হয়েছিল? ওই করিডোর গোটা ডিপার্টমেন্ট সিল করা উচিত ছিল, যেটাকে করেনি। এবং আমি ফার্স্ট প্রেস ব্রিফিং করে বলেছিলাম 40 ফুট, ও যেটা বলছে টোটালি ভুল বলছেন। সেই দিন আমি নিজে বলেছিলাম। এই যেটা বলছে আরও আর একটা জিনিস, যে there is a less possibility that someone in the presence of the official attendance present in the 24/7 operational hospital corridor, doctor's duty, nursing station area can enter into the seminar hall unnoticed for committing offense. এই যে জায়গাটা ভাঙার ছবিগুলো দিয়েছে, এই যে ভেঙেছে, এই ভাঙার অর্ডারটা কার ভিত্তিতে হয়েছে? তখনকার হেলথ সেক্রেটারি বা এখনও আছে নারায়ণ স্বরূপ নিগম এবং সন্দীপ ঘোষ, আর ওই ডিপার্টমেন্টের যারা জুনিয়র ডাক্তার বা প্রফেসর যারা আছে সবাই সাইন করেছে। আচ্ছা, এটা কি কচি খোকা? একটা ক্রাইম সিন ভাঙার জন্য সব ডাক্তার মিলে সাইন করে দিল? কেউ কিছু বোঝে না। ভাঙা যায় না। আবার ঠিক সেমভাবে পিডাব্লিউডি এই কাজটা কী করে করলো? এটা ভাঙার কাজটা তো করেছে পিডাব্লিউডি। সেই পিডাব্লিউডি কেন সেটাকে কিছু করলো না? পিডাব্লিউডি করলো কেন? পিডাব্লিউডির তো আলাদা মিনিস্ট্রির আন্ডারে, তারাই বা শুনলো কেন? এখানে সবাই মিলিতভাবে করেছে। পিডাব্লিউডিও করেছে। পিডাব্লিউডি যার যেটা অর্ডার দিয়েছে তাকেও কাজ করিতে নেওয়া উচিত, এবং এই জুনিয়র ডাক্তাররা কেন সই করলো সেটাও দেখা উচিত। একদম। একটা প্রশ্ন উঠছে যে কয়েকদিন আগে আমাদের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একটি রুমে গিয়েছিলেন, যে রুমটা এখনও বাইরে থেকে সিল করা রয়েছে। আপনার কি মনে হয় যে সেই যে রুমটা, সেই রুমটার ভিতরে কোনো ঘটনা ঘটতে পারে বা এরকম বড় যে খুন বা মার্ডার? কারণ সেখানে রক্তমাখা গ্লাভস পাওয়া গিয়েছিল, ব্লেড পাওয়া গিয়েছিল, এমন কিছু তথ্য সে সময় মিলেছে। দেখুন, যেদিন আসেন এই কেস নিয়ে এক্স জাজ বা অভিজিৎ গাঙ্গুলি স্যার এই কেস নিয়ে প্রথম থেকেই আমার সাথে কন্ট্যাক্টে ছিলেন, বা আমরা এটা নিয়ে প্রচুর কিছু ডিসকাস করেছি। মানে মাঝে মধ্যেই আমার সাথে ডিসকাশন হয়, বা আমিও নিজেও সমস্ত ব্যাপারেই তাকে অগ্রগতি সম্পর্কে বলেছি। তো আমাদের 8 তলায় একটা ওটি কমপ্লেক্স আছে, বিভিন্ন ধরনের ওটি হয়। তার ভিতরে একটা ইনস্ট্রুমেন্ট রুম আছে। সেই ইনস্ট্রুমেন্ট রুমে
যে স্পোর্টস ইনজুরিতে, হাঁটুর ইনজুরি হলো ওটি হয়, সেটাকে হলো আর্থোস্কোপিক মেশিন, বেশ দামি মেশিন। ওই মেশিনটা ওই ঘরে ছিল, আরও বেশ কিছু ইনস্ট্রুমেন্ট আছে। তো ওই ঘরের ভেতরে হঠাৎ করে ওই ইনসিডেন্ট ঘটার কয়েকদিন বাদে ওই ইনস্ট্রুমেন্ট রুম তো সবসময় খোলা হয় না, ওখানকার যারা স্টাফ ছিল তারা খুলে দেখে যে এরকম গ্লাভস, দেওয়ালে আরও, আমি ব্লাড বলবো না কারণ লজিক্যালি যদি বলি একটা স্টেন, মানে একটা রেড কালার স্টেন এরকম টাইপের ওরা দেখেছিল, ইউজড ব্লেড। সাথে সাথে তখনকার অথরিটি তো একটা পাজেল সিচুয়েশনে ছিল, তবুও তখনকার যিনি একজন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সিবিআইকে তখন জানায়, এবং সিবিআইকে জানানোর পরে সিবিআই বলে যে আপনারা ওটা সিল করে দিন, আমরা ওটা পরে দেখছি। তখন ইআরএস সিকিউরিটি, মানে আমাদের যে প্রাইভেট সিকিউরিটি থাকে, সিআইএসএফ এবং যারা যারা ছিল আধিকারিকের উপস্থিতি সেটা সিল করায়। তারপরে কোনো দিন ওই জায়গাটা তদন্তের আওতায় আনেনি। আমি পার্সোনালি একাধিকবার বলেছি যে এইটাকে আপনাদের সিএফএসএল করতে কোথায় অসুবিধা, না আমরা ওটা সিল করিনি তাই আমরা ওটা কিছু করবো না। আমি কোথাও কি লেখা আছে যে আপনারাই তো অর্ডার দিয়েছিলেন, ওই রুমটা আপনি 2 বছর ধরে তদন্ত করছেন, খুঁজে পাচ্ছেন না, লার্জেস্ট কনস্পিরেসি ইনভেস্টিগেশন করছেন, আর একটা রুমে সিএফএসএল, আমি ধরে রাখলাম যদি একটা বাংলাদেশের একজন এমপি, ওই আনারুল সম্ভবত নাম ছিল, সেই এখানে বাংলাদেশে এসে নিউ টাউনে মার্ডার হয়ে গেল, বাংলাদেশের লোক আসলো, বডিটা কেটে কুচি কুচি করে তাকে ওই কী বলে টয়লেটে দিয়ে দেওয়া হয়েছিল, সে বাগজোলার খালে তার মাংস পাওয়া গেছিল, সেখানে পর্যন্ত সার্চ করলো। আর এরকম একটা খোঁজে 4 তলায় মার্ডার হয়েছে, 8 তলার একটা রুমে সিএফএসএল করতে পারবে না সিবিআই তদন্তকারী অফিসার সীমা পাহুজার দাবি। তো এই হচ্ছে, মানে আমি কোর্টে কতবার এর কথা তাকে দাঁড়িয়ে বলেছি যে ম্যাডাম আপত্তি কথা। একদিন আমাকে বলছে যে যখন ফার্স্ট পরিচয় হয় তো তখন বলছে हाँ मैंने आपको देखा है, आपको लॉजिक तो अच्छा लगता है, आप तो मीडिया में बहुत बात करते हो लॉजिकली। तो हम तक बोलते मैडम आप बात करते अच्छा लगता है तो एक काम कीजिए ना, वो 7th फ्लोर वाली जो रूम है ना उसका वो CFSL करवा दीजिए। ठीक है हम कोशिश कर रहा है। এটা বলে ঠিক ক্রস করে আমাদের ওই অভয় মা বাবার সাথে আরেকজন ছিল, তাকে কি বলছে ও हॉस्पिटल है, रूम पे ऐसा होता है, वो यूज्ड ग्लाव्स ब्लेड ওগুলো থাকেই, ওগুলো থাকে তাই। তো সে সুজয় দাসে বলছে ম্যাডাম না তোমার ওই কথার পরে আমাকে কি এই কথা বলছে, আমি যে আমাকে কেন বললো না, প্রথম কথা আমিও তো ডাক্তার, আমাদেরও রুম আছে, তাহলে আমাদের রুমে কি ইউজড গ্লাভস ব্লেড আমরা রেখে দেবো ঘরে? হসপিটাল মানে কি সব ঘরে রক্ত থাকবে, ইউজড গ্লাভস থাকবে? এই কোথাকার যুক্তি? আর উনি এই কথাটা আমাকে কেন বললো না, কারণ দেখেছে যুক্তিতে পারবে না তাই। এবার সেই রুমটা করলোই না। এবং ঘটনাক্রমে ওই ওটি কমপ্লেক্সটা হচ্ছে, এই মেশিনটা হচ্ছে অর্থোপেডিক্সের মেশিন, আর সন্দীপ ঘোষ হচ্ছে অর্থোপেডিক্সের ডক্টর। আচ্ছা, সো এই ব্যাপারটা মিলে যায়। সো এই রুমটা করা অত্যন্ত ইম্পর্টেন্ট। তো আর সন্ধ্যার পরে এই রুমটা বন্ধ হয়ে যায়। সো সন্ধ্যার পরে ওখানে গিয়ে কেউ ক্রাইম করলে কেউ ধরতে পারবে না। এখনো রুমটা খোলা আছে? না না, বন্ধ। বন্ধ। যে এই যে পিছনে একটা সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে 4 তলায় যাওয়া যায়, এই সিঁড়ি দিয়ে আপনার নিচে জেনারেল এমার্জেন্সিতে আসা যায়। আপনি যদি ক্রাইম করে ওই সিঁড়ি দিয়ে আসেন কেউ ধরতে পারবে না, কারণ ওই সিঁড়িটা রাতের বেলায় হচ্ছে কেউ যাওয়া আসা করেন। এবং সবথেকে 14 তারিখে যে ভ্যান্ডালিজম হয়েছিল, আমাদের জেনারেল এমার্জেন্সি ডাক্তারবাবুরা ওই রুট দিয়ে উপরে উঠে গেছিল, যার জন্য ভ্যান্ডালিজমে করতে এসে ধরতে পারেনি। মানে ওরা মার খাওয়ার হাত থেকে বেঁচেছে, নাহলে তো ওরাও মার খেত। ওই রুটটা হচ্ছে এরকম, মানে অন্ধকার থাকে, রাতের বেলা কেউ ওই রুট দিয়ে ওঠে না। এই লিফট আছে, সবাই লিফটে ওঠে, সামনে একটা সিঁড়ি আছে সেটা দিয়ে যায়, কিন্তু ওই সিঁড়িটায় গেলে দেখবেন নোংরা পড়ে আছে। তো স্যার ওটা করেছিলেন, এবং এইটা করার পরে রিসেন্ট যে এসআইটি ফরমেশন হয়েছে, সেই এসআইটি এদিন ফার্স্ট টাইম আরজি করে এসে তারা নিজেরা গিয়ে তালা খুলে ভিডিওগ্রাফি করেছে পুরো ভেতরে। ভিডিওগ্রাফি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা করেছে, ইন প্রেজেন্ট MSBBকে বা অন্যান্য আধিকারিক যারা ছিল তাদের বাইরে, যে আপনাদের বেশি এখানে ফুটফল দরকার নেই, আমরা এটা এখন ভিডিওগ্রাফি করছি, আমরা এটা পরবর্তীকালে ফরেন্সিক করব, এই আশ্বাস দিয়ে তারা কিন্তু ওই তালা খুলে তালা এখন নিজেরা লাগিয়ে সেই চাবি নিচে নিয়ে গেছে। আচ্ছা, এবার হচ্ছে যে ওই দিনকে ঘটনার রাতে যে নার্স ছিলেন জাস্টিস গাঙ্গুলির সঙ্গে উনি কথা বলছিলেন যে কিছু ভিডিও নাকি ওনার মোবাইলে ছিল, সেগুলো নাকি ডিলিট করতে তাকে বাধ্য করা হয়েছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে পুরোপুরি তো এরকমভাবে ডিরেক্টলি বলা যায় না। এই কথাটা আমাদের আরজি করের মানে কান পাতলে এটা শোনা যায় যে, এবং সরাসরি সেই, আমি তার নাম নিতে চাইছি না, তিনি ওই জায়গায় সেদিন ডিউটিতে ছিলেন, এবং বডি যদি সিঁড়ি দিয়ে নামায় তো ওই উনি যে জায়গায় ডিউটি ছিল ঠিক তার সামনেই সিঁড়িটা, তো ওনার দেখতে পাওয়াটা খুব স্বাভাবিক। আমার যত ধারণা অভয়ার সাথে কিছু একটা ঝামেলা চলছিল, এই নার্সিং স্টাফ হয়তো জানতো যে কিছু একটা সামথিং এখানে একটা ঘটছে, সে হয়তো সেই টাইমে করলেও করতে পারে।
এবং এটাও আমার কাছে স্টেটমেন্ট আছে বিভিন্ন স্টাফের দ্বারা যে সে ভিডিওটা তুলেছিল এবং ভিডিওটা তোলার পরে সেই ভিডিও সে সিবিআইকে দিয়েছিল, তাকে নাকি বলা হয়েছে যে ফর ইয়োর সিকিউরিটি অর সেফটি এটাকে ডিলিট করে দাও। এটা সিবিআই করেছে নাকি কলকাতা পুলিশে 4 দিনে করিয়েছে এইটা আমি এক্স্যাক্টলি জানি না। বা আমি এটাও আপনাকে বলতে পারি যে এই যে ক্রাইম সিনের ভিডিও, ক্রাইম সিনে যে অতগুলো লোক, কে ভিডিওটা করে, কে ছবিটা তুললো ওর মুহূর্তের ভিতরে? কেউ কি তোলার মতো ছিল? ওই একটা ছবিই তো এই ঘটনার মোড়টা ঘুরিয়ে দিল। এবার কে তুলেছে এই ব্যাপারটা আমি আপনাদের বলতে পারবো না, তার সিকিউরিটি নিয়ে ইস্যু হয়ে যাবে। ওই জায়গায় কেউ না কেউ তো চেয়েছিল, কেউ না কেউ তো করে ওই ছবিটা তুলে সাংবাদিকদেরই দিয়েছে। যখন দেখেছে সিবিআই বা পুলিশকে দিয়ে কোনো লাভ নেই, সে সাংবাদিকদের দিয়েছিল। তারপরেই তো টিভিতে ফোকাস হলো, তারপরেই তো উঠে আসলো অভিজ্ঞদের, তারপরেই তো কলকাতা পুলিশকে চাপে পড়তে হলো এই একটা ছবি। তার আগে তার মানে ডেফিনেটলি এটা যে কোনো একটা ভিডিও থাকতে পারে। যে ছবিটা তুলেছে সেও তার সম্পর্কে ডিসক্লোজ করবো না, জানলেও ডিসক্লোজ করবো না, কারণ কাউকে এই প্রবলেম ফেলাটা আমার কাজ নয়। তার লাইফ থ্রেট বা সিকিউরিটি ইস্যু হতে পারে। কয়েকদিন ধরে যে ঘটনা বা যে কথা অভয়ার মা এবং বাবা তারা বলছেন আজকের দিনে, কারণ আজকে সরকার পরিবর্তন হয়ে গেছে, পরিস্থিতির অনেকটা বদল হয়েছে। অভয়ার মা এখন বিধায়িকা। তিনি পরিষ্কার বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো আবেশ ব্যানার্জি তিনি এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত, এবং যে 8 জন এই ঘটনা ঘটিয়েছে তাদের মধ্যে অন্যতম ছিলেন এই আবেশ ব্যানার্জি। দেখুন, এই নামটা আমার কাছে সেই সময় যে একটা বড় প্রশ্ন ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই কেসটাকে পুরো শক্তি দিয়ে আটকাতে কেন চাইছেন। দেখুন, ওনার সময়ে জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল এবং আরও নেতা, জীবন সাহা জেলে গেছে। যখন পার্থ চ্যাটার্জি জেলে আছে তখন ফোনটাও তোলেনি। আর ওনার হঠাৎ করে কী জন্য মনে হলো যে সারা রাত ধরে মনিটর করতে হবে। এই অভিক, বিরূপাক্ষ, সন্দীপ ঘোষ, সুদীপ্ত রায় এরা জেলে গেলে মমতা ব্যানার্জির কী যায় আসতো? সেও তো জানে গোটা পৃথিবী তোলপাড় হয়ে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে দেখুন তার তৃণমূল দলটা দখল করে বসে আছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কিন্তু তিনি এখনও আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা সাসপেন্ড করে দিল। তিনি তারপরেও তার ভাইপোকে নিয়েই পড়ে আছে, কিন্তু সেই দিল্লিতে যাচ্ছে, চেষ্টা করছে সেটাকে বাঁচানো। মমতা ব্যানার্জি তার ফ্যামিলির বাইরে কাউকে ভাবেন না। সব সাংসদ, সব এমএলএ তার বিরুদ্ধে কথা বলছে, তাতেও কি মমতা ব্যানার্জি থেমে আছে? সে তার পার্টির দিকে থেমে আছে? সে তার ফ্যামিলির দিকেই বসে আছে। সবার কাছে ফ্যামিলির দুর্বলতা আগে। এই যে আবেশ ব্যানার্জি যে ঘটনাটা বলছেন, আবেশ ব্যানার্জির ক্ষেত্রে একটা ঘটনা বলি। আবেশ ব্যানার্জি কি কেপিসি মেডিকেল কলেজ থেকে পাস আউট সম্ভবত 2014 মানে ঢুকেছিল। তার সাথে ছিল নির্মল মাঝি, যিনি হচ্ছে পুকুরের ডায়ালিসিসের পরে দেখবেন যে একটা বিখ্যাত আর একটা কারণে বিখ্যাত হয়েছিলেন। ওনার ছেলে পরীক্ষা দেবে বলে যে জায়গায় পরীক্ষা সেন্টার পড়েছিল, সম্ভবত ইএসআই জোকা, তার ডিরেক্টরকে তখন হুমকি দিয়েছিল যে তাদেরকে ক্যামেরার সামনে রাখা হবে না, টুকতে দিতে হবে। তারপর সম্ভবত ফেল করে হয়, তারপরে সেই সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে আসা হচ্ছে ক্যালকাটা মেডিকেল কলেজে, এবং নিয়ে আসার পরে কি হয়, সেখানের আরকেএসের চেয়ারম্যানকে নির্মল মাঝি। এবার ভেবে দেখুন যে তারা কত বড় এবং আগে আমাদের পরীক্ষা তো সব বাইরে সেন্টার, তারপর থেকেই সেন্টার হয়ে গেল ঘরে, মানে আপনি হোম সেন্টার হয়ে গেল। এটা করলো কিন্তু তাদের দিক থেকে। আর এই আবেশ ব্যানার্জির জন্য মমতা ব্যানার্জি কী করেছিল তার একটা প্রমাণ আমি দিয়ে দিতে পারি যে কি করেছিল। আবেশ ব্যানার্জির বিয়ে কার্শিয়াংয়ে বিয়ে হয়েছিল। কার্শিয়াংয়ে বিয়ে হয়েছিল তো আপনারা ওটাই জানেন। আবেশ ব্যানার্জির সময় নর্থ বেঙ্গলের সমস্ত ডাক্তার, নার্সিং স্টাফ প্রায় 100 জনকে তুলে নিয়ে চলে গেছিল মমতা ব্যানার্জি। তার ছবি আছে আমার কাছে। এই যে ডক্টরস ডিমান্ড রেসপেক্ট হোয়াইল অন ভিভিআইপি ডিউটি, প্রায় এখানে মিনিমাম 100 জন ডাক্তার, নার্স তুলে নিয়ে গেছিল। আবেশের বিয়ে রিসেপশনে সরকারি ডাক্তার পোস্টিং হয়েছিল। এই খবর, এটা হচ্ছে আপনার ডেট টাইম বলে দিচ্ছি। এই খবরটা তখন বেরিয়েছিল যে আউটরেস্ট ওভার ডাইভারশন অফ হেলথ কেয়ার রিসোর্সেস ফর ওয়েস্ট বেঙ্গল, সিএম মমতা ব্যানার্জিস ফ্যামিলিস ইভেন্ট, ডিসেম্বর 8, 2023। তাহলে যে এক ভাইপোর জন্য তো গোটা পার্টি উঠে গেল, আর এক ভাইপোর জন্য মোটামুটি নর্থ বেঙ্গলের সব ডাক্তারকে তুলে নিয়ে চলে গেছে, ডাক্তার, নার্স। তার জন্য স্বাভাবিকভাবে রাস্তায় নামবে, ধামা চাপা দেবে, এটা খুব স্বাভাবিক। তাই জন্যই বলছি আজকে অভয়ের মা বাবা যেটা বলছেন সেটা ভুল কিছু নয়। আপনারা লজিক্যালি ভাবুন না যে কী কারণে অভিক বিরূপাক্ষকে জেলে চলে গেল, পার্টিটা তো বেঁচে যেত একেবারে। কী যে এমন যায়। এবং অভিক বিরূপাক্ষকে যে পানিশমেন্ট হয়েছিল, যে কমিটি বানিয়েছিল, সেই কমিটি কিন্তু তার তৈরি করা কমিটি। সেই কমিটিতে অভিক বিরূপাক্ষর কাছে প্রচুর অ্যালিগেশন।
সেই তদন্ত কমিটি রিপোর্ট জমা হলে 1.5-2 বছর ধরে কিছু হয়নি, 1.5-2 বছর ধরে কিচ্ছু হয়নি। এই সরকার আসার পরে এই দুজনকে, একজনকে সাসপেন্ড করলো আর একজনকেও তাই করেছে। তো ব্যাপারটা হচ্ছে কোনো অ্যাকশন নেয়নি। আবার সেই সুদীপ্ত রায়কে, যে RKS এর আরজি করে চেয়ারম্যান ছিল, তাকে আবার হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান বানিয়ে দিল এত কিছুর পরেও। তাহলে নিশ্চয়ই এরা জানে যে অ্যাকচুয়ালি করেছে মমতা ব্যানার্জির বাড়ির লোক, তাই এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারেনি। কারণ এদেরকে বেশি অ্যাকশন নিতে গেলে তো এরা মুখ খুলে দিত। সন্দীপ ঘোষের অ্যাকাউন্ট থেকে মমতা ব্যানার্জির ভাই কার্তিক ব্যানার্জির অ্যাকাউন্টে নাকি টাকা এক্স্যাক্টলি, হ্যাঁ, এই কথাটা আমিও বলেছি যে সম্পর্কটা কোথায়। এই সন্দীপ ঘোষের অ্যাকাউন্টের সাথে কার্তিক ব্যানার্জির অ্যাকাউন্টগুলো দেখা হোক। আর আবেশ ব্যানার্জি কার ছেলে? সম্ভবত কার্তিক ব্যানার্জি আর এই কাজরি বন্দ্যোপাধ্যায়ের ছেলে। আমি জানি না, দেখুন আমি পার্সোনালি তাদের সামনে গিয়ে দেখিনি, আমি কাজরি বন্দ্যোপাধ্যায়কে মিডিয়াতে দেখেছি, আবেশ ব্যানার্জির ছবি, ওই রিসেপশনের ছবিগুলো আমি দেখতে পেয়েছি। তো ফ্যাক্ট হচ্ছে আপনাদের মিডিয়া বিভিন্ন জায়গায় খোঁজখবর লাগাচ্ছিল, তারা নাকি এখন পাওয়া যাচ্ছে না। এখন তাহলে তারা যদি কিছু না করে থাকবে তাহলে পালাচ্ছে কেন? সিবিআইয়ের ইমিডিয়েট উচিত একদম এদেরকে কাস্টডিতে নেওয়া উচিত, কাস্টডিতে নিয়ে সমস্ত ফোন বাজেয়াপ্ত করা উচিত। মমতা ব্যানার্জিরও তাই করা উচিত এবং এই আবেশ ব্যানার্জির ডিএনএ মিলিয়ে দেখা উচিত। ডিএনএ নিয়ে একটা জিনিস আমি আপনাকে বলে দিই।